আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, সামনে কিছু কথা বলার জন্য আমি এখানে এসেছি আপনাদের সম্মুখে। আশা করব আমার ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। পরিবারতন্ত্র, আমার সাবজেক্টটা হচ্ছে পরিবারতন্ত্র। আমাদের বাংলাদেশটা স্বাধীন হয়েছিল বহুদলীয় গণতন্ত্রের জন্য। এই দেশটা স্বাধীন হয়েছিল 1971 সালে 16 ডিসেম্বর। স্বাধীনতা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল এই দেশটি। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন এসে প্রধানমন্ত্রী হয়েছিলেন তাজউদ্দিন আহমেদকে সরিয়ে। এটা অনেক কথাবার্তা তখন। এরপরে উনি আবার প্রেসিডেন্সিয়াল পার্লামেন্টারি সিস্টেম ক্যান্সেল করে উনি প্রেসিডেন্সিয়াল সিস্টেম চালু করেছিলেন ক্ষমতা অনেক বেশি কুক্ষিগত করার জন্য, এবং উনি সফলকাম হয়েছিলেন। তখন শহীদ নজরুল ইসলামকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দিয়েছিলেন, উনি হয়েছিলেন প্রেসিডেন্ট। এরপর আবার একজন প্রেসিডেন্টকে নিয়োগ করেছিলেন আবু সাইদ চৌধুরী, জাস্টিস আবু সাইদ চৌধুরী। তেমন একজন খ্যাত মানুষ ছিল না, কিছুটা অখ্যাত একজন মানুষকে উনি প্রেসিডেন্ট বানিয়েছিলেন। যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত চার নেতা তাজউদ্দিন আহমদ, শহীদ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী, কামরুজ্জামান, তাদের কোনো ভ্যালু ছিল না শেখ মুজিব আসার পরে। তো শেখ মুজিব সব কিছু শেষ করে দিয়ে একনায়কতন্ত্র চালু করলেন, নাম দিলেন বাকশাল। তোমরা বাংলাদেশে থাকো আর না থাকো, তোমাদের করতে হবে বাকশাল। আর এমনকি সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানকে পর্যন্ত বাকশালের সদস্য করেছিলেন। সব পত্রপত্রিকা ব্যান করে দিয়েছিলেন, শুধু 4টা পত্রিকা রেখেছিলেন নিজের তলবিভাগ, 4টা পছন্দের 4টা পত্রিকা রেখেছিলেন। তো তিনি ধীরে ধীরে একজন ডিক্টেটর হিসেবে পরিগণিত হয়েছিলেন, নিজেকে তৈরি করেছিলেন। বাংলাদেশের প্রথম যে ক্রসফায়ার রেকর্ড, সেই রেকর্ডটা অর্জন করেছিলেন শেখ মুজিবুর রহমান। উনি বাংলাদেশের ক্রসফায়ারের জন্মদাতা। কাকে দিয়েছিলেন? সিরাজ শিকদারকে, একজন লেফটিস্ট নেতা, বামপন্থী নেতা। আমার সাথে আপনার মতবিরোধ থাকতে পারে। আমি ধরেন বাংলাদেশের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী, আমার কাছে সম্পূর্ণ ক্ষমতা আছে। আপনার সাথে আমার মতবিরোধ থাকতে পারে, কিন্তু তাই বলে কি আপনাকে আমি ক্রসফায়ার দিব? তো যে দেশটা স্বাধীন হয়েছিল বহুদলীয় গণতন্ত্রের জন্য, সেই দেশটাকে চালু করলেন 1.5 বছরের মাথায়, স্বাধীন হওয়ার বাকশাল চালু করলেন। মানুষের আকাঙ্ক্ষার পুরা বিপরীতে চলে গেল। এর মধ্যে এই বিপরীতে যাওয়ার পরে মানুষের শেখ মুজিবুর রহমান ক্রমে অজনপ্রিয় হয়ে গেছে, একবার জনপ্রিয়তার তলানিতে গিয়ে ঠেকেছিল। এর মধ্যে শেখ কামাল, তার পুত্র শেখ কামাল, এদের নৈরাজ্য এবং স্বেচ্ছাচারিতা এবং জুলুমের কারণে অতিষ্ঠ হয়ে গেছিল বেসামরিক এবং সামরিক বাহিনীর মধ্যে। যার পরিপ্রেক্ষিতে আমি আরও বিস্তারিত বলতে গেলে অনেক ভিডিও বড় হয়ে যাবে, যাকে আমি সংক্ষিপ্ত বলছি। যার পরিপ্রেক্ষিতে সব কিছু মিলিয়ে একটা ফল এসেছিল 1975-এর 15ই আগস্ট। একটা রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থান ঘটেছিল, যার ফলশ্রুতিতে শেখ মুজিব সহ পুরো পরিবারের সবাই মৃত্যুবরণ করেছিলেন। শুধুমাত্র দুইটা মেয়ে, শেখ হাসিনা এবং ছোট মেয়ে শেখ রেহানা, এবং শেখ হাসিনার মেয়ের জামাই ডক্টর ওয়াজেদ, এই 3জন ছিলেন জার্মানে, ওয়েস্ট জার্মান, তৎকালীন ওয়েস্ট জার্মান ছিল, ওয়েস্ট জার্মান, ইস্ট জার্মান, তারা ওয়েস্ট জার্মানি ছিল। যার কারণে তারা ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন। এবং এর পরবর্তীতে শেখ মুজিব মারা যাওয়ার পরে সামরিক বাহিনী ক্ষমতা নিয়েছিলেন, জিয়া রহমান এসেছিলেন। তো জিয়া রহমান আসার পরে চলেছিল, জিয়া রহমান একজন সৎ
রাজনীতিবিদ হিসেবে পরিগণিত হয়েছিলেন, দেশাত্মবোধ ছিলেন, দেশপ্রেম ছিলেন। এবং পরবর্তীতে ওনার ওয়াইফ বেগম খালেদা জিয়া 3বার নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওনাদের দুজনের মধ্যে দেশপ্রেম ছিল, দেশাত্মবোধ ছিল, যেটা ছিল না শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনার কাছে। শেখ হাসিনার কাছে কোনো দেশপ্রেম ছিল না, ছিল পরিবারতন্ত্র। এবং এই পরিবারতন্ত্র নিয়ে আমি কথাবার্তা আরেকটু পরে আসবো। তো শেখ হাসিনার কাছে দেশাত্মবোধ ছিল না। সে ভারত থেকে পিতা মারা যাওয়ার পরে 6 বছর ভারতে ছিলেন। 6 বছর পরে উনি এসেছিলেন মূলত পিতা হত্যা প্রতিশোধ নেওয়ার জন্য। এই দেশের প্রতি মায়া মমতা বিন্দুমাত্রই ছিল না, কারণ মায়া মমতা থাকতে এত লুটপাট করতো না। পুরা দেশটা, শেখ মুজিব পুরো পরিবার মিলে এই দেশটাকে লুট উপরে খেয়ে নিত না। অর্থনীতির একেবারে নিচে ফেলে দিয়েছিল এই শেখ হাসিনা, একদম তলানিতে নিয়ে গিয়েছিল অর্থনীতি, দেশটা ধ্বংস করে দিয়েছিল, ভারতের হাতে তুলে দিয়েছিল, ভারতের অঙ্গরাজ্য করে দিয়েছিল। ভারত মনে করতে এটা তাদের একটা অঙ্গরাজ্য। সেই মনোভাব ভারত এখনো কাটিয়ে উঠতে পারে নাই, ভারত এখনো জেগে উঠে নাই। এই আরেক শয়তান নরেন্দ্র মোদী এখনো মনে করে, ভারতের অমিত শাহ এখনো মনে করে এটা তাদের অঙ্গরাজ্য, যেটা অভ্যাস করে দিয়েছিল শেখ হাসিনা। তো যেটা আমি পারিবারিক তন্ত্রের কথা যেটা বলছি, এর মধ্যে শেখ হাসিনা রয়ের সাথে মিলে, র ইন্ধন ছিল 67 জন সেনা অফিসার, 57 জন সেনা অফিসার মেরে ফেলেছিলেন এই পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়ে ভারতের রয়ের সহযোগিতায়। ভারত বুঝিয়েছিল আপনি যদি সেনাবাহিনীকে মেরুদণ্ড ভেঙে দিতে না পারেন তাহলে আপনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন না। এই জিনিসটা ম্যাডাম শেখ হাসিনার মগজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন র। এবং র এক কাজে এক বুদ্ধিতে অনেক কাজ করেছে। তাদের শেখ হাসিনাকে একটা পুতুলের মতো করে রেখেছিল। তিনবার ভোটারবিহীন, একটাতে ভোটারবিহীন ইলেকশন, একটাতে দিনের ভোট রাত্রে করে ফেলেছে, আরেকটাতে ডামি ইলেকশন করেছে, মানুষ শাসন ইলেকশন। যেগুলা বিদেশের বাইরে এগুলা কোনো স্বীকৃতি ছিল না, এই সমস্ত কিছু বাইরে কোনো রকম স্বীকৃতি ছিল না এই সমস্ত ভোটের। তো শেখ হাসিনা নিজেকে ওইভাবে গড়ে চলে এবং এই বিডিআর হত্যাকাণ্ড করে সেনাবাহিনী মেরুদণ্ড ভেঙে দিয়েছিল এবং সেনাবাহিনীকে অনেকটা ভারতের কমান্ডার আন্ডারে নিয়ে গিয়েছিল। ভারতের কমান্ড মোতাবেক, ভারতের সেনা প্রধানের কমান্ড মোতাবেক চলতে হতো আমাদের দেশের সেনাবাহিনী বিগত 15 বছর। তো স্বাধীনচেতা ডক্টর ইউনূস সাহেব, আল্লাহর কি একটা রহমত যে ভাগ্যক্রমে আমরা এমন একটা ব্যক্তি পেয়েছি যে ভারতকে এখন দেখে নিচ্ছে প্রতি পদে পদে, ভারতকে দেখে নিচ্ছে নরেন্দ্র মোদী, এবং পরাজিত হয়েছে ওই ইয়ের কাছে, আমাদের সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেবের কাছে। ভারতের যে তাবেদারি, সে তাবেদারি অনেকাংশে খণ্ড করে দিয়েছেন। তো শেখ হাসিনার ছেলে জয়, মেয়ে পুতুল সব দুর্নীতিবাজ, বোন বড় দুর্নীতিবাজ শেখ রেহানা। তার মেয়ে ব্রিটিশ বিয়ে বাংলাদেশের থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $4 বিলিয়ন ঘুষ নিয়েছে সে। এখন তার বিরুদ্ধে মামলা চলছে। এমন একটা শেখ মুজিবের পরিবারের আশেপাশে আত্মীয় স্বজনে এমন একজনকে আপনি দেখাতে পারবেন না যে দুর্নীতিমুক্ত, যে দুর্নীতি করা নেই। প্রত্যেকটা ব্যক্তি দুর্নীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এই মুজিব ফ্যামিলির, যার কারণে জনগণ আস্থা করে নিক্ষেপ করেছে। এখন এমন হয়েছে যে অহংকার করে কথা বলতো, তুচ্ছ তাচ্ছিল্য করতো, বারবার বেইজ্জতি করতো সাবেক 3বারের নির্বাচিত সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়াকে অনেক বেইজ্জতি করতো, এবং ডক্টর ইউনূস সাহেবকে তো অনবরত বেইজ্জতি করতো, অনবরত ইজ্জত নিয়ে টানাটানি করতে এসে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো, হিয় করে কথা বলতো, চার্জ করে কথা বলতো, চোখের ঘুরে ঘুরে কথা বলতো, অহংকার করে কথা বলতো। একটা কথা আছে, আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। সেই ফলাফল এখন দেখা যাচ্ছে। এখন তুমি শেখ হাসিনা গিয়ে ডাস্টবিনে আশ্রয় নিয়েছো, ডাস্টবিনের বাইরের ইয়েতে তোমার পোস্টার লাগে ডাস্টবিনে, সারা বাংলাদেশে এখন এটা চালে। তোমার প্রতি কি পরিমাণ মানুষের যে ঘৃণা,
হ্যাঁ, এটা বিদেশে পর্যন্ত এই জিনিস দেখেছে তোমাদের, তুমি যে ডাস্টবিনে নেমে গেছো, আল্লাহ নামিয়েছে তোমাকে, তুমি মানুষকে ইজ্জত দাও না, সম্মান দাও না। এখনো তুমি ভারতের সাথে মিলে, এই ভারত বাংলাদেশকে শান্তি দেয়নি, এখনো তুমি ভারতের সাথে মিলে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছ তুমি। তো তোমার মধ্যে কোনো সেন্স নেই। তুমি সেন্স থাকলে তুমি এই দেশকে ধ্বংস করে দিতে না। যেটা বলছিলাম আমরা, বাংলাদেশ ইনশাল্লাহ ভবিষ্যতে পরিচালিত কোনো পরিবারতন্ত্র চলবে না বাংলাদেশে। এবং বিএনপিও দেখা যাচ্ছে অনেকটা আওয়ামী লীগের রূপ ধারণ করেছে, আওয়ামী লীগের মতো করে চলা শুরু করেছে এবং ইলেকশনের জন্য পাগল হয়ে গেছে। কিরে ভাই, তোমরা 16 বছরে শেখ হাসিনার একটা পশম চিনতে পারো নি। এই ছাত্র জনতা নিজেদের বুকে রক্ত ঢেলে দিয়ে 2,000-2,500 3,000 ছাত্র জনতা বুকে রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা এনেছে। তোমরা কি করেছো? এখন বিএনপির উচ্চ পর্যায়ে অনেক নেতার বিরুদ্ধে কানেকশন দেখা যাচ্ছে। এটা আমার বক্তব্য না, বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন, সাবেক বিমান বাহিনী প্রধান আলতাফ এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেনের কণ্ঠে, সিনিয়র একজন নেতা বিএনপির ভাইস প্রেসিডেন্ট, উনি বলছে যে বিএনপির উপরের লেভেলের অনেক নেতা ভারতে, ওনাদের ভারতীয় পাসপোর্ট আছে, ভারতে তাদের এই ফ্ল্যাট এবং বাড়ি আছে, তাদের ভারতীয় পাসপোর্ট আছে, তাদের ভারতের আছে। তো এখন আমরা দেখেন কোথায় যাবে বাংলাদেশের মানুষ। একশো রিজার্ভকে ফেলে এখন এক ভারতীয় গোষ্ঠীকে ফেলে দিয়ে মানুষ বিতাড়িত করে এখন আরেক ভারতীয় দেখা যাচ্ছে। পাগল হয়ে গেছে রুহুল কবির রিজভী, তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, তারপর আরো আছে। এরা পাগল হয়ে গেছে ইলেকশনের জন্য। মধ্যে দিয়ে দেলোয়ার হোসেন সাঈদী একটা কথা বলেছিলেন, উনি হুজুর বলেছিলেন, এক চোর খেয়ে দিয়ে শেষ করে পালিয়ে গেছে, আরেক চোর রেডি হচ্ছে খাওয়ার জন্য। ভাই, বিএনপি আপনাদের এত জ্বালা হয়েছে কেন? আপনাদেরকে ইন্ডিকেট করে তো বলে না সেটা। দেলোয়ার হোসেন সাঈদী কি মিথ্যা বলেছে? প্রমাণ করেন যে মিথ্যা বলেছে। দেলোয়ার হোসেন সাঈদী যে মিথ্যা বলেছে সেটা আপনারা প্রমাণ করেন। আপনারা প্রমাণ করতে পারবেন না সেটা। এখন বিএনপি আমার সত্য নয়, বিএনপি আমার একটা পছন্দের দল, কিন্তু এই দলটা বর্তমানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ বহন করেন না। এই দলটি বর্তমানে বেগম খালেদা জিয়ার আদর্শ বহন করেন না। বহন করলে এইরকম আচরণ হতো না। একটা স্বৈরাচারী রাষ্ট্রপতি শেখ হাসিনা কর্তৃক নির্বাচিতরা ছাত্ররা চেয়েছিল রাষ্ট্রপতি চুপ্পুকে সরিয়ে দেওয়ার জন্য। এই বিএনপির বিরোধিতার কারণে রাষ্ট্রপতি চুপ্পুকে সরাতে পারেনি। এই দেশটা যে এত রক্তের বিনিময়ে দেশটা একটা লাইনে একটা সুযোগ এসেছিল, সেই সুযোগটা বরবাদ করে দিচ্ছে এই বিএনপির এই সমস্ত কর্মকাণ্ড। বিএনপি প্রতিটা পদে পদে এই সরকারকে বাধা দিচ্ছে। হ্যাঁ, এমন একটা ক্যারিসমেটিক লিডার ডক্টর মোহাম্মদ ইউনূস, ভবিষ্যতে যে নির্বাচিত হয়ে আসুক না কেন বাংলাদেশে, ওনার পায়ে যাওয়ার মতো যোগ্যতা রাখবে না, ওনার পায়ের জায়গা মতো যাওয়ার যোগ্যতা রাখবে না। ধন্যবাদ।